ব্যঙ্গচিত্রের মাধ্যমে সমাজ বাস্তবতা তুলে ধরার আয়োজন চলছে ঢাকার আলিয়াস ফ্রসেজে। শিল্পী সাজিদ বিন দোজার আঁকা সব ছবির অবলম্বন সত্যি ঘটনা। জানালা শিরোনামের এই প্রদর্শনীতে উঠে এসেছে আবহমান বাংলাদেশের চিত্র। এই এক ঘন্টা আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। সবশেষের খবর, আলোচনা ও বিশ্লেষণ নিয়ে আছি আমি আসমা মিতা। খেলার আনন্দ হতাশার খবর নিয়ে আছি আমি অনুপম দেব। তবে আগে জানিয়ে নিচ্ছি শিরোনাম। 7 খুনের বিচারে 26 জনের ফাঁসি, আইনের শাসনে আস্থা ফিরবে বলছে বিএনপি। এমপি রানাকে বহিষ্কারের সুপারিশ জেলা আওয়ামী লীগের, চূড়ান্ত সিদ্ধান্ত দেবে কেন্দ্র। নারী দলকে সিরিজে রাখলেন বোলাররা, তৃতীয় ওডিআইতে সাউথ আফ্রিকার হার। আজ রাত 9টায় বাংলাদেশে মতামত পাঠানোর বিষয় 7 খুনের শাস্তি। মতামত পাঠাতে পারেন এসএমএস অথবা ফেসবুকে। আপনাদের মতামত জানিয়ে দিচ্ছি সংবাদের পরের অংশে। 7 খুন মামলায় বিচারে 26 জনের ফাঁসি, আরো 9 জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। হত্যার প্রায় 3 বছর পর এর রায় ঘোষণা করেন নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেন। এই মামলায় 35 আসামির মধ্যে কারাগারে আছেন 26 জন, বাকি 12 জন পলাতক। 7 খুন মামলার ফাঁসির আদেশ দেওয়া হয়েছে 26 জনকে। এদের মধ্যে আছেন নারায়ণগঞ্জের সাবেক কাউন্সিলর নূর হোসেন, র্যাবের সাবেক কর্মকর্তা তারেক সাইদ, আরিফ হোসেন ও মাসুদ রানা। ফাঁসির দণ্ড পেয়েছেন ইমদাদুল হক, হিরামিয়া, বেলাল হোসেন ও আবু তৈয়ব। মহিউদ্দিন মুন্সি, আলামিন শরীফ, তাজুল ইসলাম, আসাদুজ্জামান নূরকেও ফাঁসির দণ্ড দিয়েছেন আদালত। একই সাজা পেয়েছেন এনামুল কবির, পূর্ণেন্দু বালা, শিহাবুদ্দিন ও মোহাম্মদ সেলিম। সানাউল্লাহ সানা, শাহজাহান, জামাল উদ্দিন, মোহাম্মদ আলী, মিজানুর রহমান, দীপুর রহম আলী, মর্তুজা জামান চার্চিল, মুখলিসুর রহমান। ফাঁসির আদেশ দেওয়া হয়েছে ওয়্যারলেস অপারেটর আরিফ হোসেন ও আবুল বাশারকেও। এছাড়া নানা মেয়াদের সাজা হয়েছে 9 জনের। 10 বছর করে কারাদণ্ড হয়েছে রুহুল আমিন, আবুল কালাম আজাদ, নুরুজ্জামান, বাবুল হাসান, আব্দুল আলিম, কামাল হোসেন, হাবিবুর রহমানের। আর 7 বছর করে কারাদণ্ড নাসিরউদ্দিন ও বজলুর রহমানের। পলাতক রয়েছেন সাজাপ্রাপ্ত 12 আসামি। তাদের 9 জনেরই হয়েছে মৃত্যুদণ্ড। এদের মধ্যে আছেন নূর হোসেনের 4 সহযোগী সেলিম, সানাউল্লাহ সানা, শাহজাহান ও জামাল। আছেন র্যাব থেকে চাকরিচ্যুত মুখলিসুর রহমান, মহিউদ্দিন মুন্সি, আল আমিন শরীফ, তাজুল ইসলাম ও এনামুল কবির। এছাড়া পলাতক আছেন 10 বছর করে কারাদণ্ডপ্রাপ্ত কামাল হোসেন, হাবিবুর রহমান ও আব্দুল আলিম। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 7 খুন মামলার রায়ের পর আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, আদালতে প্রমাণ হয়েছে অপরাধী যেই হোক শাস্তি অনিবার্য। এতে মানুষের ভীতি দূর হবে বলেও মনে করছেন তিনি। আর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, আইনের শাসন প্রতিষ্ঠায় সরকারের জিরো টলারেন্স নীতি আরেকবার প্রমাণিত হয়েছে। মামলার 35 আসামির 25 জনই পুলিশের এলিট ফোর্স র্যাবের সাবেক সদস্য। ঘটনার সময় তারা সবাই ছিলেন দায়িত্বরত। ছিলেন প্রভাবশালী স্থানীয় আওয়ামী লীগ নেতা নূর হোসেন। তদন্ত শেষে অভিযোগপত্র প্রায় 3 বছর পর আদালত রায় ঘোষণা করেন সোমবার। সাজা হয়েছে সব আসামির, 26 জনকে দেয়া হয়েছে মৃত্যুদণ্ড। এই রায়ে সন্তোষ জানিয়ে আইনমন্ত্রী বলেন, কোনো মামলার ফাঁসির আদেশ হলে অনুমোদনের জন্য 7 দিনের মধ্যে রায়ের নথি হাইকোর্টে পাঠানোর বাধ্যবাধকতা আছে। পাশাপাশি রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা জানিয়েছেন, বিচারিক আদালতের নথি আসার পর শুনানির জন্য আবেদন করা হবে দ্রুতই। জনগণ এই রায়ে সন্তুষ্ট হবে এবং এই অপরাধের নৃশংসতা, এই অপরাধের যে ষড়যন্ত্রের যে ঘৃণ্যতা, এইসব বিচার করে ফাঁসি দিয়েছেন। বিজ্ঞ বিচারক সমস্ত রেকর্ডপত্র সহ এই মামলার নথি সহ রায় হাইকোর্টে পাঠাবেন ডেথ রেফারেন্স কেস হিসেবে, এবং এইখানে এটার বিচার হবে। আদালতকে আমাদের সমস্ত যুক্তিতর্ক তুলে ধরার এবং চেষ্টা করব যেই অপরাধ যারা করেছে
তাদের শাস্তি যাতে বহাল থাকে। এদিকে কারো দ্বারা প্রভাবিত না হয়ে পুলিশ তদন্ত সম্পন্ন করায় মামলার সুষ্ঠু বিচার হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। আইন শৃঙ্খলার বাহিনীও এই ইস্যুর থেকে তারাও বাদ যায়নি। তারাও তাদের অপরাধের জন্য, তাদের দুষ্কর্মের জন্য তাদের সঠিক ব্যবস্থাটি করেছে। এই রায়ে সাধারণের মধ্যে নৃশংসতা নিয়ে যে ভীতি তৈরি হয়েছে তা কেটে যাবে বলে মনে করছেন সরকারের সংশ্লিষ্টরা। আশরাফ আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 7 খুন মামলার রায়কে ঐতিহাসিক আখ্যায়িত করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। উচ্চ আদালতে ওই রায় বহাল থাকবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। আমরা আশা করি যে নৃশংস ঘটনা ঘটেছে, নিম্ন আদালত যে রায় দিয়েছে সে রায় উচ্চ আদালতেও আমরা আশা করি এটাই থাকবে। এই সরকারের আমলে অপরাধ করে পার পেয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। 7 খুন মামলার রায়ে আইনের শাসন প্রতিষ্ঠার সুযোগ তৈরি হয়েছে বলে মনে করেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। এই রায় আইনের প্রতি জনগণের আস্থা ফেরাতে ভূমিকা রাখবে বলেও মনে করেন তিনি। মানুষের ভিতরে যে আতঙ্ক, যে অসহায়তা, সেই অসহায়তাটাকে দূর করার জন্য আজকে নারায়ণগঞ্জের 7 মর্ডারের এই রায় প্রত্যাশিত ভূমিকা পালন করবে বলে আমি মনে করি। মিতা, অনুপম, একটি জিনিস আসলে মানে আমার কাছে যে জিনিসটি খুব ভালো লেগেছে যে নারায়ণগঞ্জের 7 খুন মামলার রায়ের মধ্যে দিয়ে একটি জিনিস পরিষ্কার করা গেছে যে 26 জনের বিরুদ্ধে চার্জশিট জোগাড় করা, আসলে মূল আসামি ছিলেন 35 জন, 35 জনের মধ্যে চার্জশিট করা, সাক্ষ্য গ্রহণ করা, তারপরে সেটা রায় লেখা। তার মানে আমাদের সিস্টেম যাই থাকুক না কেন চাইলে আসলে পারা যায়। তাহলে সেই ক্ষেত্রে অন্য মামলাগুলির ক্ষেত্রে খুব দীর্ঘসূত্রতা, এইটা হচ্ছে না সেটা হচ্ছে না, সেইগুলি বলার আসলে খুব বেশি সুযোগ মনে হয় না থাকছে। আরো একটি ব্যাপার আজকে অনেকবার বলা হয়েছে, তারপরে আমি আবারও বলছি যে এদের মধ্যে একজন যিনি লেফটেন্যান্ট কর্নেল তারেক সাইদ, তিনি একজন খুবই প্রভাবশালী মন্ত্রী যে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, তার জামাতা, মানে খুব দূরের আত্মীয় নন, তিনি কাছেরই আত্মীয়, যদি না মানে তাদের পরিবারের থেকে তিনি বিচ্ছিন্ন না হয়ে থাকেন। তো সেই ক্ষেত্রে তার শাস্তি হওয়া সেটিও আমার কাছে একটি বড় মাইলফলকই মনে হয়। আর আরেকটি বিষয় যে বিএনপির যে রিয়াকশন, যেটি আমরা শামসুজ্জামান দুদু ভাইয়ের যে রিয়াকশন আমরা শুনলাম, সেই রিয়াকশনের ক্ষেত্রে তিনি বলছেন যে জনগণের মধ্যে যে আতঙ্ক তৈরি হয়েছে, জনগণের মধ্যে যে অনাস্থা তৈরি হয়েছে, এই রায় সেটি দূর করতে সাহায্য করবে বলে আমাদের মনে হয়। এটি খুবই পজিটিভ। আমি একটু আইনি জায়গায় আপনার কাছে জানতে চাই, সেটাতে এই মামলার এখন ডেথ রেফারেন্স তৈরি এবং পরবর্তী উচ্চ আদালতে যাওয়া সব মিলে আমি যদি কার্যকরের কথা আজকে বলছেন স্বজনরা সবাই যে যত দ্রুত সময়পিটি যেন কার্যকর যাওয়া, সময়ের হিসাব যদি আমরা করতে চাই, সময়ের হিসাবটা করা আসলে খুব মুশকিল। আমি ব্যারিস্টার শফিক আহমেদের সাথে কথা বলছিলাম এই বিষয়ে। ব্যারিস্টার শফিক আহমেদ যেটি বলছেন যে 26 জনের মৃত্যুদণ্ড, 9 জনের নানা মেয়াদে শাস্তি, মোট 35 জনের শাস্তির বিষয়টিকে একীভূত করে একটি রায় লিখতে হবে, যে রায়টি এবং তাদের সবার আলাদা আলাদা চার্জশিট বা অন্যান্য সবকিছু মিলে একটি পেপার বুক তৈরি করা হবে। সেই পেপার বুকটি ডেথ রেফারেন্স কনফার্মেশন বেঞ্চের কাছে হাইকোর্টে এটি পাঠানো হবে, যে ক্ষেত্রে হাইকোর্ট প্রতিটি শাস্তির ব্যাপারে আলাদা আলাদা করে, যেহেতু ডেথ রেফারেন্স যদি হয় সেটি অটোমেটিক একটি আপিল তৈরি হয়, সেটি প্রতিটি শাস্তির ব্যাপারে হাইকোর্ট আবার খুঁটিয়ে দেখবেন যে আসলে কার শাস্তি দেওয়া কতটা ঠিক হয়েছে এবং বিয়ন্ড রিজনেবল ডাউট সেটি প্রমাণ করা গেছে কিনা। তো সেই ক্ষেত্রে সময়টির ব্যাপারটি বলা খুব কঠিন। তবে সরকার নিশ্চয়ই যেই কাজগুলি কাগজ মানে পেপার ওয়ার্ক সেটি তাড়াতাড়ি করে নিশ্চয়ই করতে পারে, তার ফলে একটু ফোর্সের বিরুদ্ধে কিন্তু এর আগেও নানা ধরনের অভিযোগ এসেছে এবং অনেকে অনেক ধরনের কথাও বলেছেন সেটি নিয়ে। তো আমি আসলে অপেক্ষা করছি যে পূর্ণাঙ্গ রায় যখন বের হবে তখন নিশ্চয়ই আমার মনে যে বিচার কার্যক্রমটি যখন শুরু হয়েছে তখনই আসলে সেই নির্দিষ্ট ফোর্সটির বিরুদ্ধে আসলে কোনো বিচার কার্যক্রম হচ্ছে না, কার্যক্রম হচ্ছে ব্যক্তিগত অপরাধের ক্ষেত্রে। এবং আমিও সেটি মনে করি এটা আসলে ব্যক্তিগত অপরাধ, ব্যক্তিগত দায়, তারা যে কারণে পর্যবেক্ষণে হয়তো কিছু বিষয় উঠে আসতে আমরা আশা করছি যে পূর্ণাঙ্গ রায়টি যখন প্রকাশ পাবে তার আগে একটি 40 সেকেন্ডের বিরতি নেই। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ধর্ম অবমাননার অভিযোগের প্রেক্ষিতে রসরাজ দাসকে অন্তর্বর্তী জামিন দিয়েছেন আদালত। জেলা দায়রা জজ মোহাম্মদ ইসমাইল হোসেন সকালে তার জামিন আবেদন গ্রহণ করেন, তবে আদালতের আদেশ কারাগারে না পৌঁছানোয় এখনো মুক্তি পাননি রসরাজ। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ধর্ম অবমাননার পোস্ট দেওয়ার অভিযোগে গত বছরের 29 অক্টোবর গ্রেপ্তার হন রসরাজ দাস। তথ্যপ্রযুক্তি আইনে তার বিরুদ্ধে মামলা করে পুলিশ।
তবে দীর্ঘ তদন্তে এখন পর্যন্ত রসরাজের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ পায়নি পুলিশ। গত 28 নভেম্বর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন বা পিআইবি এর ফরেনসিক প্রতিবেদনে বলা হয়, রসরাজের ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে অন্য কেউ অবমাননামূলক পোস্টে দেয়। এমন প্রেক্ষাপটে পুলিশ প্রতিবেদন আদালতে জমা না দেওয়া পর্যন্ত রসরাজকে জামিন দেন বিচারক। তার নামটা বিকৃত করে, তার নামটা ব্যবহার করে তাকে ষড়যন্ত্রের মাধ্যমে টেপে ফেলে অন্য কেউ এই তার নাম দিয়া এই পোস্টটা করছে। যাই হোক, এই দীর্ঘ তদন্তের মাধ্যমে এটা ভারী হয়ে আসছে। রসরাজের আইনজীবী জানান, আসামির বিরুদ্ধে অভিযোগের প্রমাণ এখনও না পাওয়ায় তাকে জামিন দিয়েছেন আদালত। রসরাজের মোকদ্দমার নথির কাগজপত্রাদি পর্যালোচনা করেন, তার মোবাইল এবং মেমোরি কার্ডের ফরেনসিক রিপোর্ট পর্যালোচনা করে তাকে পুলিশ রিপোর্ট দাখিল পর্যন্ত 10,000 টাকা বন্ডে অন্তর্বর্তীকালীন জামিন প্রদান করে। রসরাজের জামিনে উচ্ছ্বসিত তার স্বজনেরা। শিগগিরই তিনি অভিযোগ থেকে মুক্তি পাবেন বলে আশাও করছেন তারা। আমার ভাই যে মুক্তি পাইছে এটা মানে আমি অনেক খুশি হয়েছি, যে সরকার অনেক চিন্তা আসলাম যে রসরাজ মানে কোন সময় মুক্তি হইব। আজকে রসরাজকে জামিন দেওয়া হয়, জামিন দেওয়াতে আমরা খুবই খুশি। রসরাজের কথিত ফেসবুক পোস্টের পর নাসিরনগরে ভাঙচুর করা হয় হিন্দুদের অর্ধশতাধিক ঘরবাড়ি ও 15টি মন্দির। পরে পুলিশের তদন্তে বেরিয়ে আসে, স্থানীয় জাহাঙ্গীর আলম তার সাইবার ক্যাফে থেকে ধর্মীয় অবমাননাকর ছবিটি প্রিন্ট করে লিফলেট আকারে তা এলাকায় বিতরণ করেন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এবার একটি বিরতি নিচ্ছি। নটা 19 মিনিটে ফিরে এলাম রাত 9টায় বাংলাদেশে। মুক্তিযোদ্ধা ফারুক হত্যা মামলার আসামি টাঙ্গাইল 3 আসনের এমপি আমানুর রহমান খান রানা ও তার 3 ভাইকে বহিষ্কারের সুপারিশ করেছে জেলা আওয়ামী লীগ। তবে কেন্দ্রীয় নেতারা বলছেন এই তথ্য তাদের জানা নেই। জেলা কমিটির সুপারিশ পেলে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ। দলীয় বিরোধের জেরে 2013 সালের 18 জানুয়ারি গুলি চালিয়ে হত্যা করা হয় আওয়ামী লীগের টাঙ্গাইল জেলা কমিটির সদস্য মুক্তিযোদ্ধা ফারুক আহমেদকে। এই হত্যার ঘটনায় স্থানীয় সংসদ সদস্য আমানুর রহমান খান রানা ও তার 3 ভাই সহ 14 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। দীর্ঘদিন পালিয়ে থাকার পর গত 18 সেপ্টেম্বর রানা আদালতে আত্মসমর্পণ করলে তাকে কারাগারে পাঠান বিচারক। এসব ঘটনার জের ধরেই এমপি রানাকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে জেলা আওয়ামী লীগ। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। কোনো হত্যা, খুন, খারাপি, লুটতরাজ আওয়ামী লীগ বিশ্বাস করে না বিধায় আমরা এই সংগঠনের অভ্যন্তরে থেকে সংগঠনের নেতাকে হত্যা করার উদ্দেশ্যে আমরা তাদেরকে চূড়ান্তভাবে বহিষ্কার করার জন্য আমরা কেন্দ্রীয় কমিটির কাছে প্রেরণ করেছি। তবে আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, রানার বিরুদ্ধে অভিযোগ কেন্দ্রীয়ভাবে তদন্তের পরেই চূড়ান্ত সিদ্ধান্ত হবে। কাউকে বহিষ্কার করার এই ধরনের এখতিয়ার জেলা বা উপজেলা নেই। তারা কেন্দ্রে সুপারিশ করতে পারে। কেন্দ্রীয় কমিটি তাদের কার্যকরী সভায় এই বিষয়টা নিয়ে আলোচনা করে যদি যৌক্তিক মনে করেন সেই ক্ষেত্রে তাদের সিদ্ধান্তটা তার পক্ষে দিতে পারেন। এদিকে কাশিমপুর কারাগারে থাকা এমপি রানা হাইকোর্টে করা জামিনের আবেদনের শুনানি শেষ হয়েছে সোমবার। বুধবার আদেশ দেওয়ার কথা রয়েছে আদালতের। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খেলাধুলা খবরের জন্য অনুপম আপনার কাছে চলে যাচ্ছি। বাংলাদেশ ক্রিকেট দল সম্পর্কে ইংল্যান্ড যখন বাংলাদেশের সফরে আসছিল তখন ইংল্যান্ডের পত্রপত্রিকা লিখছিল যে বাংলাদেশ এখন টেস্ট টিম হিসাবে পৃথিবীর সবচেয়ে এক্সাইটিং দলগুলির একটা। সেটি আবারও প্রমাণ করলো নিউজিল্যান্ডের সঙ্গে এই ম্যাচটি, যে আসলে আমরা ভালো খেলতে খেলতে হারলাম, রেকর্ড করতে করতে। ক্রিকেট আসলে গৌরবময় অনিশ্চয়তার খেলা, এটা তো মাঝে মধ্যে প্রমাণ দিতে হবে। কিন্তু আমার আসলে যতবার বাংলাদেশ এইভাবে হারে প্রতিবারই আমার সেই প্রথম ম্যাচের কথা মনে হয়, যে প্রথম ইনিংসে 400 রান করে তারপরের ইনিংসে 90 রানে অল আউট হয়ে যাওয়া, মানে সবকিছু প্রতিবারই যেন একই রকম হতাশা। সেটা ঠিক আছে। এইবারে হারটি অবশ্য দ্বিতীয় ইনিংসের উপর আপনি ব্যাংক না করে আমরা আসলে প্রথম ইনিংসের বোলিংটাকে আমি আসলে অনেকটা বলবো খুব দ্রুত রান করেছে নিউজিল্যান্ড, অনেক রান করেছে এবং খুব সস্তা রান করেছে। আসলে আমরা আসলে ঠিক জায়গায় একেবারে ঠিক জায়গায় বল ফেলিনি। নিউজিল্যান্ডকে আর একটি সেশন বেশি ব্যাটিং করতে হলে হয়তো খেলার রেজাল্ট অন্যরকম হতে হতো। একটি সেশন কম, একটি সেশন বেশি ব্যাটিং করতে হলে এই রান করতে। আচ্ছা, এই রান করতে এই খবরগুলো আছে। আমাদের নারীরা কিন্তু বেশ ভালো ফল করেছে, মানে কামব্যাক করেছে, খুব ভালো একটা সাউথ আফ্রিকা হারিয়েছে। এই খবরগুলো জানিয়ে দেব, তবে তার আগে একটা বিরতি নিচ্ছি, ফিরে এসে যে খবরগুলো থাকছে। রেকর্ড ভেঙে হারলো টাইগাররা, দ্বিতীয় ইনিংসের ব্যর্থতা দায়ী করছেন মুশফিক।
ফেব্রুয়ারির আগে জাতীয় দলের হেড কোচ নয়, ক্যাম্প শুরু হচ্ছে 20 জানুয়ারি। নয়টা 30-এ ফিরে এলাম, রাত 9টায় বাংলাদেশে। এইবার হতাশ করেনি বাংলাদেশ নারী দল। সিরিজে টিকে থাকার ম্যাচে সাউথ আফ্রিকাকে 10 রানে হারিয়েছে টাইগ্রেসরা। আগে ব্যাট করে প্রোটিয়া বোলারদের সামনে দাঁড়াতে পারেনি রোমানার দল। অল আউট হয় মাত্র 136 রানে। তবে বোলিংয়ে জবাব দিয়েছেন কুবরা জাহানারারা। সফরকারীদের 126-এ আটকে দারুণ জয় তুলে নেয় স্বাগতিকরা। হাফ ছেড়ে বাঁচল রুমানার দল। হারের বৃত্ত থেকে বেরিয়েছে অবশেষে। এমন জয়ে শুধু আত্মবিশ্বাসী ফেরেনি, টিকে রইল সিরিজেও। গুরুত্বপূর্ণ ম্যাচে আবারও ভুগিয়েছে ব্যাটিং ব্যর্থতা। টস জিতে দুই ওপেনার ভালো শুরু এনে দেন। শারমিন, রুমানা, নিগাররা চেষ্টা করেও ইনিংস বড় করতে পারেননি। 20 কোঠায় আটকেছেন এই 3 জন। শেষ 6 ব্যাটসম্যান আউট হয়েছেন 1 অঙ্কের ঘরে। ইনিংসে চতুর্থ সর্বোচ্চ এসেছে অতিরিক্ত থেকে। সব মিলিয়ে বোর্ডে 136। অল্প পুঁজিতেও শুরু থেকে টাইগ্রেসদের লড়াকু মানসিকতা। ব্রেক থ্রু দেন পান্না। এরপর কুবরা জাহানারাদের ডাবল স্ট্রাইক। দুই প্রান্তে স্পিন পেসে দিশেহারা প্রোটিয়ারা 67 রানে হারায় 7 উইকেট। এক প্রান্তে অধিনায়ক ড্যান নিকার্ক প্রতিরোধ গড়লেও হার এড়াতে পারেননি। 42 রানে অপরাজিত থাকেন। 4 উইকেট নিয়ে টাইগ্রেস সেরা খাদিজাতুল কুবরা। এটা আমাদের টিম এফোর্ট আর আমাদের কনফিডেন্স ছিল যে আমরা ইনশাল্লাহ অনেক স্ট্রংলি ভাবে কামব্যাক করব। ডেফিনেটলি আমি আপনাকেও বলেছিলাম যে ইনশাল্লাহ আমরা নেক্সট ম্যাচে অনেক ভালোভাবে কামব্যাক করব। উইকেটটা অনেক টার্নিং ছিল আর আমাদের স্পিনার সাইডগুলো অনেক স্ট্রং, এর জন্য উইকেটে কোনো সমস্যা ছিল না। টার্গেটটাও ছোট ছিল, কিন্তু ব্যাটসম্যানদের ব্যর্থতায় ম্যাচ জিততে পারিনি। কিছু দুর্বলতা চোখে পড়েছে আজ, সেগুলো নিয়েই কাজ করতে হবে। ফারহানা লোপা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ওয়েলিংটন টেস্টের রেকর্ড গড়ে হেরেছে মুশফিকের দল। টেস্ট ইতিহাসে বাংলাদেশ প্রথম দল যারা প্রথম ইনিংসে 595 রান করে হেরেছে। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ 160 রানে অল আউট হলে নিউজিল্যান্ডের সামনে লক্ষ্য দাঁড়ায় 217 রানে। ক্যাপ্টেন কেন উইলিয়ামসনের অপরাজিত সেঞ্চুরিতে 7 উইকেটের সহজ জয় পায় ব্ল্যাক ক্যাপস। ওয়েলিংটনে আপার হ্যান্ডেই ছিল টাইগাররা। সাকিব, মুশফিক ও ইমরুলের রেকর্ড কীর্তির পর ম্যাচের ভাগ্য ড্রয়ের দিকে এগোচ্ছিল। ঝামেলা শুরু চতুর্থ দিনের শেষ সেশনে। ইমরুলের রিটায়ার্ড হার্ট হয়ে ফেরা, এরপর মিরাজের রান আউট ওলটপালট করে দেয় সব হিসেব নিকেশ। টাইগারদের 66 রানের লিডে শুরু করা পঞ্চম দিনটি তাই ছিল রোমাঞ্চের, কিন্তু দিনটি সহায় হলো না মুশফিকদের। 0 রানে সাকিবের আউট হওয়া মরকের লক্ষণ। সাকিবের দৃষ্টিকটু আউটের পর মুমিনুল্লাহ ফিরে গেলে বড় দায়িত্ব চাপে আঙুলে চোট পাওয়া মুশফিকের কাঁধে। কিন্তু হায়, সাউদির আঘাতে উল্টো রিটায়ার্ড হার্ট হয়ে সরাসরি হাসপাতালে টাইগার অধিনায়ক। অধিনায়কের পাওয়া আঘাতে মনোবল ভাঙে টাইগার টেইল এন্ডদের। আরেক রিটায়ার্ড হার্ট ইমরুল ব্যাটিংয়ে নামলেও সঙ্গ পাননি কারোরই। সাব্বিরের 50-র পর দ্বিতীয় ইনিংসে টাইগাররা গুটিয়ে যায় 160 রানে। পরের সময়টুকু শুধুই স্বাগতিকদের। 217 রানের টার্গেটে ওয়ানডে মেজাজে টেইলর উইলিয়ামসনরা। সান্ত্বনা কেবল মিরাজের 2 উইকেট। আর শেষ দিকে টেইলরকে 7 রানে ফিরিয়ে অভিষেক টেস্টে নিজের উইকেট তালিটাকে বাড়িয়ে নেন শুভাশিস। 104 রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জয় এনে দেন কিউই ক্যাপ্টেন উইলিয়ামসন। ম্যাচ সেরা টম লেইথাম। তৌফিক ইমদাদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ফেব্রুয়ারির আগে হেড কোচ পাচ্ছেন না মামুনুল জুয়েলরা। হেড কোচ ছাড়াই 20 জানুয়ারি শুরু হবে জাতীয় দলের আবাসিক ক্যাম্প। স্ট্রেংথ এবং কন্ডিশনিং কোচ জন হুইটলের অধীনে বিকেএসপিতে চলবে 3 সপ্তাহের ক্যাম্প। জাতীয় দলের হেড কোচ নিয়োগে শনিবার সভা করে জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি, কিন্তু ঐক্যমত আসেনি। সোমবার দ্বিতীয় সভাও সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়। গুঞ্জন আছে জর্জ কোটানি হচ্ছেন জাতীয় দলের হেড কোচ। সম্মতি দিয়েছেন বাফুফে সভাপতিও, কিন্তু শেষ মুহূর্তে জর্জ কোটান নাকি বেশ কিছু শর্তও দিয়েছেন।
তাই তড়িঘড়ি না করে ধীরে চলো নীতি ফেডারেশনের। বর্তমানে আমরা কোনো প্রধান জাতীয় দলের কোচ আমরা নিয়োগ করছি না। মূল লক্ষ্যটা হচ্ছে বছর শেষে সাফ ফুটবলে একটু ভালো রেজাল্ট করার জন্য। সেই জন্য আমাদের দীর্ঘমেয়াদী চিন্তা করে এখনই যদি আমি কোনো কোচ নিয়োগ দিই, আরও 2-3 দিন আমাদের একজন কোচের সাথে কথা হয়েছে, কেউই ফেব্রুয়ারি 2-4 তারিখের আগে কিন্তু যোগদান করতে পারবে না। 20 জানুয়ারি শুরু হচ্ছে প্রস্তুতি ক্যাম্প। হেড কোচ না থাকলেও সহকারী কোচ, টিম ম্যানেজার ও অফিসিয়ালরা চূড়ান্ত। সহকারী কোচ সৈয়দ গোলাম জিলানী ছাড়াও থাকবেন স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ জন হুইটেল ও গোলকিপিং কোচ স্যানফোর্ড। 30-এর অধিক, সেটি 32, 34, 35, 36 হতে পারে। আমরা প্রাধান্য দিচ্ছি আমাদের গত এই 6 থেকে 9 মাসে জাতীয় দলে যে কয়টা প্রোগ্রাম হয়েছে, সেখানে যেসব প্লেয়াররা অধিকাংশ খেলেছেন তাদেরকে কল করার জন্য। শেখ কামাল ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট শুরু হচ্ছে 18ই ফেব্রুয়ারি এবং আমরা সেই জন্য আমাদের এই ক্যাম্পটি রাখতেছি আমরা 8ই ফেব্রুয়ারি পর্যন্ত। 2 দিনের মধ্যেই প্রস্তুতি ক্যাম্পের প্রাথমিক দল ঘোষণা করবে বাফুফে। জাফর সালেহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খেলাধুলার খবরে এই ছিল আমার কাছ থেকে। আরো কিছু খবর জানবো খালেদ এবং মিতার কাছ থেকে। অনুভব, আপনাকে ধন্যবাদ। মন্ত্রণালয়ের বারবার নির্দেশনা পরও গ্রাহকদের কল ড্রপের ক্ষতিপূরণ দিচ্ছে না মোবাইল অপারেটরগুলো। এই জন্য মোবাইল ফোন অপারেটরগুলোকে লিখিত জবাব দেওয়ার নির্দেশ দিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। সচিবালয়ে সোমবারে মোবাইল ফোন কোম্পানির প্রধান নির্বাহীদের সঙ্গে বৈঠকে এই নির্দেশ দেন প্রতিমন্ত্রী। তারানা বলেন, গ্রাহকদের অভিযোগ নিয়ে মন্ত্রণালয়ের নির্দেশনা মানছেন না অপারেটররা। সমস্যা সমাধানে দ্রুত ব্যবস্থা না নিলে মন্ত্রণালয় আরও কঠোর হবে বলে জানিয়েছেন তিনি। বৈঠকে 3G সেবা সম্প্রসারণ ও নেটওয়ার্কের মান উন্নয়ন কাজের অগ্রগতি সম্পর্কে অপারেটরদের কাছে জানতে চেয়েছেন প্রতিমন্ত্রী। আরো খবর জানার আগে নিচ্ছে একটি বিরতি। ফিরে এসে আরো থাকছে গুলিস্তানে হকার উচ্ছেদে ফের সিটি কর্পোরেশনের অভিযান, হলিডে মার্কেটের পক্ষে মেয়র। নটা 46 ফিরে এলাম রাত 9টায় বাংলাদেশে। গুলিস্তান মতিঝিল এলাকায় কর্মদিবসের সন্ধ্যার পর এমন ছুটির দিনে হকাররা হলিডে মার্কেট বসাতে পারবেন। উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে সকালে হকাররা স্মারকলিপি দিতে গেলে একথা জানান দক্ষিণ ঢাকার মেয়র সাইদ খোকন। এদিনও গুলিস্তান ও আশেপাশের এলাকায় উচ্ছেদ অভিযান চালায় সিটি কর্পোরেশন। সোমবার আবারও শুরু সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযান। গুলিস্তান সহ আশপাশের এলাকা হকার মুক্ত এবং অবৈধ স্থাপনা হিসেবে ভেঙে দেওয়া হয় যুবলীগ ইউনিটের কার্যালয়ও। একদিকে চলছে অভিযান, অন্যদিকে উচ্ছেদ বন্ধে স্মারকলিপি দিতে নগর ভবন চত্বরে জড়ো হওয়ার চেষ্টা করেন হকাররা। তবে সেখানে তাদের দাঁড়াতে দেয়নি পুলিশ। পরে সাইদ খোকনের কাছে যান হকার প্রতিনিধিরা। স্মারকলিপি দিয়ে জানান পুনর্বাসন না করে উচ্ছেদ বন্ধের দাবি। বল প্রয়োগের পথ পরিহার করেন। দ্বিতীয় হলো ফুটপাতের 4 ভাগের 1 ভাগ হকারদের এই জীবন জীবিকার জন্য আপনারা বরাদ্দ রাখেন। বিকল্প ব্যবস্থা না করে হকার উচ্ছেদ বন্ধ করতে আপনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন, এটা আমাদের প্রত্যাশা। জবাবে নিবন্ধিত হকাররা অন্য পেশায় পুনর্বাসিত হতে চাইলে সাধ্যমতো সহযোগিতার আশ্বাস দেন দক্ষিণ ঢাকার মেয়র। জানান কর্মদিবসে সন্ধ্যার পর এবং ছুটিতে সারাদিনই দোকান বসাতে পারবেন হকাররা। সাধারণ জনগণের পথ চলা কোনোভাবেই প্রতিবন্ধকতা এই কর্পোরেশন মেনে নেবে না। হলিডে মার্কেটকে প্রাণবন্ত এবং অ্যাক্টিভ করবার জন্য এই কর্পোরেশন সর্বাত্মক প্রচেষ্টা চালাবে। রোববার মতিঝিল গুলিস্তানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযান চলাকালে উচ্ছেদকারীদের সঙ্গে সংঘর্ষে জড়ান হকাররা। আসিফ জামান সুমিত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 7 খুনের শাস্তি এই বিষয়ে আজ আপনাদের মতামত জানতে চেয়েছি। আমাদের কাছে যে মতামতগুলো এসেছে তার মধ্যে মেহেদি বলছেন, এই রায় যদি যথাযথভাবে কার্যকর হয় তাহলে জনগণের আশার প্রতিফলন ঘটবে। রুবেল বলছেন, যারা নানাভাবে সহযোগিতা করেছে তারা তো এখনো ধরাছোঁয়ার বাইরে। আলামিন বলছেন, 7 খুনের মামলা রায়ের মধ্যে দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। সাদ্দাম বলছেন, আসামি পক্ষকে আপিল করার সুযোগ না দিয়ে দ্রুত রায়টি কার্যকর করা হোক। রাসেল বলছেন, কেবল নিম্ন আদালত গেল, এখন আছেন হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, আপিল বিভাগ, সবশেষে রাষ্ট্রপতি। আসলে হাইকোর্ট
এবং আপিল বিভাগ, সুপ্রিম কোর্টের এই দুটি বিভাগ। এনামুল বলছেন রায় কার্যকর যত তাড়াতাড়ি হবে দেশবাসী বিচার বিভাগের প্রতি তত আস্থাশীল হবে। রাহান বলছেন ফাঁসির দণ্ড হলো কিন্তু কার্যকর হবে তো, কতদিন লাগবে কার্যকর করতে? রহিম বলছেন এই রায় প্রত্যাশিত, তবে কার্যকর নিয়ে সন্দেহ আছে। রাসেল বলছেন বিশ্বজিতের খুনিদেরও ফাঁসির রায় হয়েছিল কিন্তু সেটা কার্যকর তো দূরের কথা, অনেক আসামিও এখনো গ্রেপ্তার হয়নি। প্রণব বলছেন বর্তমান সরকার যে অপরাধমূলক কর্মকাণ্ডে জিরো টলারেন্স নিয়েছে তার প্রমাণ এই রায়। আমার মনে হয় দর্শকদের মধ্যে এখনো বিভিন্ন বিষয় নিয়ে অনেক সংশয় রয়েছে, কিন্তু এই সংশয়টা আমরা আসলে আমাদের মধ্যে অনেক বেশি দেখছি। এক ধরনের আস্থাহীনতা, বিশ্বাস অবিশ্বাস তৈরি হয়েছে, যার জন্য অনেকেই দায়ী বলা যেতে পারে। যেমন এই রায় আজকে যখন ঘোষণা হওয়ার আগ পর্যন্ত অনেকেই বলছিলেন যে কিচ্ছু হবে না, মন্ত্রীর জামাই আছে, অমুক আছে, তমুক আছে, এটা কিছু হবে না। রায় ঘোষণা হওয়ার পরেও এখন অনেকে বলছেন আসলে ততটা কি হবে। কিন্তু বিচার বিভাগের প্রতি আমাদের আস্থা রাখতেই হবে। 26 জনের মৃত্যুদণ্ড হয়েছে, বিচার বিভাগ পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করে দেখবেন তাদের মধ্যে কতজনের মৃত্যুদণ্ড আসলে শেষ পর্যন্ত রাখা যায়, এবং তাদের মৃত্যুদণ্ডের পরে অবশ্যই সেটি আবার আপিল বিভাগেরও সেটি দেখতে হবে, এবং সবশেষে রাষ্ট্রপতির ক্ষমা প্রার্থনা বিষয়টি তো থাকছে। কিন্তু সরকারের যে কাজটা করতে হবে, যে চাপটি সরকারের বিরুদ্ধে রাখতে হবে, সেটা হচ্ছে যে এই রায়ের সকল বাকি যে প্রসিডিওরগুলি, যে পেপার বুক তৈরি করা, সেগুলি আবার নিয়ম করে সময় মতো হাইকোর্টে প্লেস করা, এবং অ্যাটর্নি জেনারেল অফিসকে তৈরি থাকতে হবে হাইকোর্টের যে কোনো রকমের প্রশ্নের জন্য। আমার মনে হয় দর্শকদের এই ধরনের প্রতিক্রিয়ার কারণও আছে, কারণ প্রায় 30-40 বছর ধরে কিন্তু আমরা দেখে আসছি এই ধরনের। এই জন্য আপনি যদি বঙ্গবন্ধু হত্যার মামলার রায়ের কথা বলেন, যুদ্ধাপরাধের বিচারের রায়ের কথা বলেন, খুব বেশি দিন ধরে কিন্তু আমরা সেগুলো দেখছি না। আমার মনে হয় যে দর্শকদের এই সংখ্যাটি ঠিকই আছে, কিন্তু সেই সংখ্যাটি থেকে আমরা আসলে একটু উত্তরণী করতে চাই। ধন্যবাদ দিতে চাই, দর্শকদের অনেক মতামত পাঠিয়েছেন আমাদেরকে। শিল্পী সাজিদ বিন দোজার ব্যঙ্গচিত্র প্রদর্শনী শুরু হয়েছে রাজধানীর অলিয়াস ফ্রসেসের লা গ্যালারিতে। জানালা শিরোনামের এই প্রদর্শনীতে স্থান পেয়েছে 32টি শিল্পকর্ম। 24 জানুয়ারি পর্যন্ত চলবে এই প্রদর্শনী। ব্যঙ্গচিত্রের প্রধান উদ্দেশ্য থাকে হাসির মধ্য দিয়ে জীবনের নির্মম সত্য তুলে ধরা। সত্যি ঘটনাকে একটু বাড়িয়ে আধটু রং চড়িয়ে সাজিদ বিন দোজা উপস্থাপন করেছেন এই প্রদর্শনীতে। তবে তার কার্টুন বা ব্যঙ্গচিত্রগুলো শিল্প সহক হয়ে উঠেছে এর একেবারেই ভিন্ন রকম বিষয় প্রকরণে। তার কার্টুনে উঠে এসেছে আবহমান বাংলাদেশের চিত্র। যে কেউ ছবিগুলোতে তাকালেই টের পাবে খুলে যাচ্ছে জানালা। জানালা যে নামটা দিয়েছি, ওই জানালার পরিসর থেকে কিন্তু মানুষ দেখার চেষ্টা করছে যে আমাদের যে আবহমান কালচার বা আমাদের যে সংস্কৃতির যে ধারাটা কীরকম ছিল, এটা সুন্দরভাবে আমি আনার চেষ্টা করেছি। পেশায় স্থপতি সাজিদ বিন দোজার এই কার্টুন চিত্রগুলো এর আগে প্রদর্শিত হয় পর্তুগালের এভরাতে। সেখানকার মানুষের মন জয় করে এবার তিনি একই শিরোনামে প্রদর্শনীর আয়োজন করলেন নিজ দেশে। চেয়েছেন নতুন প্রজন্মের কাছে বাংলার ঐতিহ্যকে তুলে ধরতে। এক্ষেত্রে আমাকে অনেক একটা বড় পরীক্ষার মধ্যে দিয়ে আসতে হয়েছে, এক ধরনের প্র্যাকটিসই বলতে পারেন। আমি যখন কার্টুন আঁকছি তখন আমাকে চিন্তা করতে হচ্ছে এটা কত সহজে সবার কাছে কমিউনিকেটিভ হতে পারে। একইভাবে আবার চিন্তা আমি করেছি যে এটা যেন আবার ইন্টারপ্রিটেশন অন্যরকম না হয়ে যায়। রাজধানীর অলিয়াস ফ্রসেস তো ঢাকার লা গ্যালারিতে সোমবার 9 দিনের প্রদর্শনীটির হলো উদ্বোধনী আয়োজন। উন্মাদ সতীর্থের প্রদর্শনী দেখতে এসেছিলেন ব্যঙ্গ পত্রিকাটির সম্পাদক আহসান হাবিব। অনেক বিষয় আছে যেগুলি এখন আর নাই, কিন্তু সেই ছবিগুলি উনি ব্যঙ্গচিত্রের মাধ্যমে তুলে ধরেছেন, কার্টুনের ভিতর দিয়ে তুলে ধরেছেন, যে কারণে এটা আরও সবাই মজা লাগছে, ভালো লাগছে। কারণ আমরা যখন কোনো একটা বিষয় হিউমারের মাধ্যমে গ্রহণ করি সেটা কিন্তু মনে থাকে আমাদের। 32টি কার্টুন চিত্র নিয়ে প্রদর্শনীটি শেষ হবে 24 জানুয়ারি। তাবিনা শবনম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল রাত 9টা বাংলাদেশে। শেষ করব সিঙ্গাপুরের লায়ন ডান্স প্রতিযোগিতার কিছু ছবি দেখে। তার আগে বিদায় নেব আমরা। সবাই ভালো থাকবেন। রাত 9টায়